where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা স্কুলের সহায়তায় তোমাদের যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে তাতে আমি মালদা জেলা স্কুলের বায়োলজি শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্ত। আমি এর আগে তোমাদেরকে ক্লাস 11 বায়োলজির ইউনিট 2 সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের চ্যাপ্টার 7 কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেল এই চ্যাপ্টার আমি পড়িয়েছি। কতদূর পড়িয়েছি? লিপিড বা ফ্যাট পর্যন্ত। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড এটি হচ্ছে প্রতিটি কোষে দেখতে পাওয়া যায়। কোষ আমরা জানি প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে কোনো নিউক্লিয়াস থাকে না বা আদর্শ নিউক্লিয়াস থাকে না, সেখানে শুধু ডিএনএটি বা নিউক্লিক অ্যাসিডটি ডিএনএ হোক আরএনএ হোক সেটি মুক্ত অবস্থায় থাকে সাইটোপ্লাজমে। কিন্তু ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয় জালক। সেই নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যে অবস্থান করে এই নিউক্লিক অ্যাসিড। এছাড়া ইউক্যারিওটিক কোষে আরও কিছু জায়গা আছে, যেমন কিছু সেল অর্গানালিস, ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এই সমস্ত জায়গায় নিউক্লিক অ্যাসিড থাকে। এছাড়া সাইটোপ্লাজমেও নিউক্লিক অ্যাসিড অবস্থান করে। তাহলে এই নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝাচ্ছি? নিউক্লিক অ্যাসিড বলতে প্রধানত আমরা দুই ধরনের নিউক্লিক অ্যাসিড, একটিকে বলা হয় ডিএনএ আর আরেকটি থাকে আরএনএ। দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমরা জানি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। এদের আমরা গঠন সম্বন্ধে জানব। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটি প্রধানত ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষেও থাকে। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে এই নিউক্লিক অ্যাসিড নিউক্লিয় প্রোটিন রূপে থাকে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড প্রোটিনের সঙ্গে সংযুক্ত অবস্থায় অবস্থান করে। কিছু ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের মধ্যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ সেটি শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড রূপেই থাকে। এছাড়া এই আরএনএ নিউক্লিক অ্যাসিডও আমরা সাইটোপ্লাজমে পাই, নিউক্লিয়াসের মধ্যেও পাই, বিভিন্ন জায়গায় আমরা এই নিউক্লিক অ্যাসিড পাই। আমরা নিউক্লিক অ্যাসিডের যদি গঠন দেখি তাহলে নিউক্লিক অ্যাসিড কেমন, কি কি নিয়ে গঠিত হচ্ছে। একটি নিউক্লিক অ্যাসিড দেখা যায় যে অনেক নিউক্লিওটাইডস নিয়ে গঠিত হয়। অনেকগুলো নিউক্লিওটাইডস একসাথে একটা নিউক্লিক অ্যাসিড গঠন করে। আমি এই নিউক্লিক অ্যাসিড পড়ানোর আগে একটু বলে দিই, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এর গঠনটা হয় পেঁচানো সিঁড়ির মতন, অর্থাৎ দ্বিতন্ত্রী, কিন্তু আরএনএর গঠনটা একতন্ত্রী বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটা ডবল স্ট্যান্ডার্ড, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে যাই হোক না কেন, সেই নিউক্লিক অ্যাসিড দেখতে পাওয়া যায় অনেক নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়। তাহলে এই নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিডের ইউনিট বা একক। এই নিউক্লিওটাইড এটি আবার আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এটি আবার গঠিত হচ্ছে কি নিয়ে?
নিউক্লিওসাইডস আর ফসফরিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডস, নিউক্লিওসাইডস এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হচ্ছে। নিউক্লিওসাইড যদি আমরা দেখি তাহলে এটা দেখতে পাবো যে আবার এটি কী নিয়ে গঠিত হচ্ছে, নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার বা শুধুমাত্র আমরা সুগারও বলতে পারি। পেন্টোজ কারণ কি, এখানে 5টি কার্বন থাকছে, সেই জন্য একে বলা হচ্ছে পেন্টোজ সুগার। এই নাইট্রোজেন বেস আবার 2 ধরনের হয়, পিউরিন পিরিমিডিন। এই পিউরিন নাইট্রোজেন বেস প্রধানত কি কি হয়, অ্যাডিনিন, একে আমরা সংক্ষেপে লিখি এ, গুয়ানিন, জি। আর পিরিমিডিন নিউক্লিয় নাইট্রোজেন বেস থাইমিন, একে আমরা সংক্ষেপে লিখি টি, সাইটোসিন, একে সংক্ষেপে লিখি সি, এবং ইউরাসিল, একে সংক্ষেপে লিখি ইউ। পেন্টোজ সুগার 2 রকম হয়, একটি ডিঅক্সি এটি রাইবোজ, আর এটি ডি অক্সি রাইবোজ। আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন দেখলে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো যে কোনো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে। ডিএনএর ক্ষেত্রে বা আরএনএর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই নিউক্লিক অ্যাসিড অনেক নিউক্লিওটাইড নিয়ে গঠিত হচ্ছে, পলিনিউক্লিওটাইড চেন। প্রতিটি নিউক্লিওটাইড যদি আমরা দেখি তাহলে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড, প্রতিটি নিউক্লিওসাইড আবার নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার নিয়ে গঠিত। নাইট্রোজেন বেস আবার 2 রকম হয়, পিউরিন পিরিমিডিন, আর পেন্টোজ সুগার রাইবোজ ডিঅক্সি রাইবোজ। পিউরিন নাইট্রোজেন বেসগুলো কী কী, অ্যাডিনিন, গুয়ানিন। পিরিমিডিন নাইট্রোজেন বেসগুলো কী কী, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। আমরা ডিএনএর ক্ষেত্রে এর স্ট্রাকচার এবং আরএনএর ক্ষেত্রে স্ট্রাকচারে কিছুটা ডিফারেন্স আছে। ডিএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নাইট্রোজেন বেস অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন, এই 4 রকম নাইট্রোজেন বেস ডিএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু আরএনএর ক্ষেত্রে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে, অর্থাৎ থাইমিন এটি আরএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, ডিএনএতে পাওয়া যায়। আবার ইউরাসিল আরএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিন্তু ডিএনএর ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায় না। পেন্টোজ সুগার আরএনএর ক্ষেত্রে থাকে রাইবোজ, আর ডিএনএর ক্ষেত্রে থাকে ডিঅক্সি রাইবোজ। ফসফরিক অ্যাসিড উভয়ের ক্ষেত্রেই উপস্থিত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হয় পিউরিন অথবা পিরিমিডিন এবং তার সঙ্গে পেন্টোজ সুগার, তার সঙ্গে ফসফরিক অ্যাসিড, এই সবগুলো সংযুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করছে। অনেকগুলো নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড গঠন করছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওসাইড হচ্ছে নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার তার কম্বিনেশন, এবং নিউক্লিওসাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যখন যুক্ত হলো তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এই আমাদের নিউক্লিক অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার। এবার আমরা এরপরে দেখব যে ডিএনএ কেমন হয়। আমরা তার আগে যেটা জানব, ফসফরিক অ্যাসিড
ফসফরিক অ্যাসিড কেমন? ফসফরিক অ্যাসিড তার স্ট্রাকচারটা, অর্থাৎ এখানে আমরা এইভাবেও লিখতে পারি, ফসফরিক অ্যাসিড, এটিকে বলা হচ্ছে ফসফরিক অ্যাসিডের গঠন। এই ফসফরিক অ্যাসিড যখন এটি সংযুক্ত অবস্থা থাকছে ডিএনএর মধ্যে, তখন দেখতে পাওয়া যায় অর্থাৎ হাইড্রোজেন আয়ন এটি আয়নিত অবস্থায় থাকে। তাহলে এর মধ্যে নাইট্রোজেন বেস থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যেহেতু হাইড্রোজেন আয়ন মুক্ত অবস্থায় থাকছে, সেই জন্য দেখতে পাওয়া যায় ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড এর কেমিক্যাল নেচার হচ্ছে অ্যাসিডিক। এছাড়া পেন্টোজ সুগার এক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। পেন্টোজ সুগার কেমন হয়? রাইবোজ, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুই ধরনের পেন্টোজ সুগার আছে। অর্থাৎ এই রূপে নিউক্লিক অ্যাসিড এই রাইবোজ সুগার অবস্থান করে। 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। এটিকে বলা হচ্ছে কি? রাইবোজ। এই রাইবোজ সুগার দেখতে পাওয়া যায় কোথায়? এটি দেখা যায় আরএনএর ক্ষেত্রে। ডিএনএর ক্ষেত্রে থাকে কি? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজে কি হয়? ওয়ান, 2, 3, 4, 5। 2 নম্বর কার্বনে রাইবোজের ক্ষেত্রে হাইড্রক্সিল গ্রুপ ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র অক্সিজেনটা কি হয়েছে? মুক্ত হয়ে গেছে। তখন সেই জন্য এর নাম হয়েছে ডি অক্সি রাইবোজ। এটি ডিএনএতে ডিএনএর পেন্টোজ সুগার। এটি আরএনএর পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের এখানে গুরুত্বটা কি? এখানে পেন্টোজ সুগারের দেখা যায় যে পেন্টোজ সুগারের সাথে ফসফরিক অ্যাসিড এবং পেন্টোজ সুগারের সাথে দেখা যায় যে নাইট্রোজেন বেস এখানে সংযুক্ত হয়। পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যখন সংযুক্ত হচ্ছে, তাহলে এটি কোথায় দেখতে পাওয়া যায়? এটি দেখতে পাওয়া যাচ্ছে যে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের সাথে এখানেই যুক্ত হচ্ছে, এখানটাতেই যুক্ত হয় নাইট্রোজেন বেস, এবং দেখা যায় যে এর 5 নম্বর কার্বনের সাথে এখানে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড যুক্ত হবে কোন বন্ডের দ্বারা? এস্টার বন্ডিং, এবং গ্লাইকোসাইডিক বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত হবে কে? এখানে দেখতে পাওয়া যাবে যে পেন্টোজ নাইট্রোজেন বেস, অর্থাৎ যে কোনো রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ এই পেন্টোজ সুগারের সাথে একটি ফসফরিক অ্যাসিড এবং একটি নাইট্রোজেন বেস সংযুক্ত হয়। নাইট্রোজেন বেস সংযুক্ত হচ্ছে
1 নম্বর কার্বনের সাথে এবং 5 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হবে ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন বেসে সংযুক্ত হবে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ এবং ফসফরিক অ্যাসিড 5 নম্বর কার্বনের সংযুক্ত হচ্ছে এস্টার লিঙ্কেজ বা এস্টার বন্ডিংয়ের মাধ্যমে। এই নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং এই ফসফরিক অ্যাসিড একটি নিউক্লিওটাইড ফর্ম করে। আমরা এবার পড়ব স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএর গঠন দেখলে দেখতে পাওয়া যাবে ডিএনএর গঠনটা কেমন হয়। ডিএনএর গঠন দেখলে দেখা যাবে যে এর স্ট্রাকচারটা ডাবল হেলিকাল স্ট্রাকচার, অর্থাৎ দ্বিতন্ত্রী একটা প্যাঁচানো। এটি প্রথম কে বলেছিলেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953-তে ওয়াটসন এবং ক্রিক যে মডেলটা দিয়েছিলেন ডিএনএর, সেটিকে বলা হয় কি ডাবল হেলিকাল স্ট্রাকচার অফ ডিএনএ। এটি কি ডিএনএ? এটি বি ডিএনএ, অর্থাৎ আমরা যে স্ট্রাকচারটা পড়ব সেটা বি ডিএনএ। বিভিন্ন ধরনের ডিএনএ আছে, এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ, টি ডিএনএ, জেড ডিএনএ, বিভিন্ন ধরনের ডিএনএ আছে। আমরা এখানে বি ডিএনএ স্ট্রাকচারটা পড়ব। ওয়াটসন অ্যান্ড ক্রিক এই ডাবল হেলিকাল স্ট্রাকচার এটা আবিষ্কার করার জন্য, ইনভেনশনের জন্য 1962-তে তারা নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তার সঙ্গে ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স তিনজন এখানে 1962-তে পেয়েছিলেন। তার কারণ কি? ওয়াটসন এবং ক্রিকের স্ট্রাকচারে উইলকিন্স এবং ফ্র্যাঙ্কলিন তার এক্স রে ক্রিস্টালোগ্রাফি সেইটির মাধ্যমে এই মডেলটা স্ট্যাবলিশড হয়েছিল। চারগাভ তিনি একজন সায়েন্টিস্ট, তার কেমিক্যাল নেচারের উপর বেস করেও এই স্ট্রাকচারটা সেটা নির্ভর করেছিল। আমরা এই স্ট্রাকচার যদি দেখি তাহলে দেখতে পাবো যে কেমন স্ট্রাকচার একটি অ্যাডিনিন, একটি সুগার অর্থাৎ একটি পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, এটি পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড এটি নিউক্লিওটাইড গঠন করছে। দুদিকে দুটি স্ট্র্যান্ড, সে স্ট্র্যান্ড দুটি দেখা যায় যে প্যাঁচানো, অর্থাৎ আমরা যদি পরস্পরকে প্যাঁচিয়ে দিই অর্থাৎ এই রকম একটি স্ট্র্যান্ড বা সুতো, এরকম একটি সুতো, তাকে যদি আমরা অ্যান্টি প্যারালাল এবং অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এটিকে যদি ঘুরিয়ে দিই তাহলে দেখতে পাবো যে কেমন স্ট্রাকচারটা হবে। এই রকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাতে আমরা দেখতে পাচ্ছি যে এটিকে যদি একটা প্যাঁচানো সিঁড়ি ধরে নিই, সিঁড়ির যে হাতল যেটা ধরে আমরা উঠি সেটাকে আমরা সুগার এবং ফসফরিক অ্যাসিড, এবং যে স্টেপগুলো সেই স্টেপগুলো এই নাইট্রোজেন বেস। এই স্ট্রাকচারে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেন বেস অ্যাডিনিন থাইমিনের সাথে পেয়ার করে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে পেয়ার করে। অ্যাডিনিন এবং থাইমিন এরা ডবল বন্ডে কানেক্টেড, গুয়ানিন এবং সাইটোসিন এরা দেখা যায় ট্রিপল বন্ডে কানেক্টেড। একটি ডিএনএ স্ট্রাকচার দেখলে দেখা যাবে তার একদিকে 5 প্রাইম এন্ড আর আরেকদিকে 3 প্রাইম এন্ড, আরেকটি 5 প্রাইম এন্ড অপর প্রান্তে, আরেকটি 3 প্রাইম এন্ড অপর প্রান্তে, অর্থাৎ দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল, তাদেরকে বলা হয় অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে ডিস্ট্যান্স কত? ডিস্ট্যান্স হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এবং একটি কমপ্লিট টার্নে অর্থাৎ 360 ডিগ্রি যখন কমপ্লিট টার্ন তার ডিস্ট্যান্সটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং এই 34 অ্যাংস্ট্রমে দেখা যায় যে কতগুলো এই রকম নিউক্লিওটাইড আছে, এরকম নিউক্লিওটাইড আছে 10টি। দুটি নিউক্লিওটাইডের মধ্যে ডিফারেন্স
3.4 অ্যাংস্ট্রম। আমরা এর যদি অ্যাক্সিস থেকে ডিস্ট্যান্স দেখি উভয় প্রান্তে দুটো স্ট্র্যান্ডের, তাহলে 10 অ্যাংস্ট্রম ডিস্ট্যান্স, যেটিকে ডিএনএর স্ট্রাকচার বলা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যতগুলো অ্যাডিনিন থাকবে, অ্যাডিনিন এবং গুয়ানিন, এটি দেখা যাবে যে থাইমিন এবং সাইটোসিনের সঙ্গে সমান হবে। এটিকে বলা হচ্ছে কি চারগাফ বেস রুল। এটিকে বলা হচ্ছে চারগাফের বেস রুল, অর্থাৎ অ্যাডিনিন যতগুলো ততগুলো থাইমিন, যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন, অর্থাৎ অ্যাডিনিন গুয়ানিনের যতগুলো সংখ্যা, গুয়ানিন থাইমিন সাইটোসিন ততগুলো সংখ্যায় অবস্থান করবে। আমরা ডিএনএর এই গঠনটা আমরা এখান থেকে জানলাম। আমরা এবার যেটা জানব সেটা হচ্ছে আরএনএ। আরএনএ কি? আরএনএও এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এই আরএনএ নিউক্লিক অ্যাসিড কোথায় অবস্থান করে? এটি সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিয়াসেও সামান্য থাকে, এটি বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এখানেও অবস্থান করে। আরএনএর সম্পূর্ণ নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর এটি প্রধানত আমরা জানি যে ক্ষেত্রে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়, সেক্ষেত্রে আরএনএ কিন্তু নন জেনেটিক। এর আগে আমরা ডিএনএ পড়লাম, সাধারণত একটি ক্রোমোজোমে থাকবে একটি ডিএনএ, এবং এই আরএনএ সেক্ষেত্রে হয়ে যাবে নন জেনেটিক। আরএনএ থেকে আমরা যদি দেখি আরএনএ কয় ধরনের, আরএনএ প্রধানত তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক ধরনের আরএনএকে বলা হয় জেনেটিক আরএনএ, আরেক ধরনের আরএনএকে বলা হয় নন জেনেটিক আরএনএ। যে সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ডিএনএ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বিভিন্ন ক্যারেক্টার বহন করে নিয়ে যাচ্ছে না, আরএনএই প্রধান, সেক্ষেত্রে আরএনএ জেনেটিক। এবং যে ক্ষেত্রে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল ক্যারি করছে তার ক্ষেত্রে আরএনএ হচ্ছে নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ প্রধানত আমরা সেলে 3 রকম পাই। এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। এই আরএনএ তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে? এই আরএনএ সৃষ্টি হয় ডিএনএ থেকেই, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ ফরমেশন বা সিনথেসিস হয়। এক্ষেত্রে একটু বলে রাখা দরকার, ডিএনএ থেকে আরএনএ এই সিনথেসিস বা আরএনএ ফরমেশন, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়, একে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ডিএনএ কী করে তৈরি হচ্ছে? ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হতে পারে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস, তাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ, তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে দেখা যায় যে ডিএনএ সিনথেসিস হতে পারে, তাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস, তাকে বলা হয় ট্রান্সলেশন। এই প্রসিডিওরটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা
এটিকে বলা হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। প্রোটিন সিনথেসিস যখন তোমরা জানবে বা ট্রান্সক্রিপশন পড়বে, রেপ্লিকেশন পড়বে, সেখানে এই টার্মটি তোমরা পাবে। তাহলে এক্ষেত্রে আমরা জানলাম ডিএনএর গঠন কেমন হয়, আরএনএ কয় ধরনের, সেন্ট্রাল ডগমা কি। ডিএনএর আরেকটি ক্যারেক্টার আছে, সেটি হচ্ছে ডিএনএতে যে এই অ্যাডিনিন এবং থাইমিন, গুয়ানিন, সাইটোসিন যে বন্ডিংগুলো, সেগুলো সব কিন্তু হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিংগুলো দেখতে পাওয়া যায় ডিএনএর, যদি তাদেরকে হাই টেম্পারেচার দিয়ে ট্রিট করা হয়, তাহলে তখন দেখতে পাওয়া যায় তারা ব্রেক করে যায়। এটিকে বলা হচ্ছে ডিন্যাচুরেশন। আবার তাদেরকে যখন ঠান্ডা করতে দেওয়া হয় বা কনডেন্সড করা হয়, তখন তারা দেখা যাচ্ছে কি যে তারা আবার হাইড্রোজেন বন্ডিংগুলো অ্যাটাচ হয়ে যায় বা জোড়া লেগে যায়, তখন তাকে বলা হচ্ছে রিন্যাচুরেশন। তাহলে এখান থেকে আমরা ডিএনএর বিভিন্ন এবং আরএনএর বিভিন্ন স্ট্রাকচারের বেসিক জিনিসগুলো আমরা জানলাম। আমরা এবার আরএনএর গঠনটা জানবো। আরএনএ নন জেনেটিক আরএনএ আমি বলেছি 3 ধরনের নন জেনেটিক আরএনএ, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এই আরএনএটি কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? এমআরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের, অর্থাৎ ডিএনএর থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। মেসেঞ্জার আরএনএ কি? মেসেঞ্জার আরএনএ অর্থাৎ প্রোটিন সিনথেসিসের সংকেত, এই সংকেতটি বহন করে আনছে মেসেঞ্জার আরএনএ কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। ডিএনএর মধ্যে যে কোড আছে, সেই কোড থেকে, অর্থাৎ ডিএনএর মধ্যে যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, সেখান থেকে সেই অনুযায়ী কি প্রোটিন তৈরি করতে হবে তার সংকেত যে বহন করে নিয়ে আসছে সাইটোপ্লাজমে, তাকে বলা হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ টোটাল আরএনএর 3 to 5% আমরা মেসেঞ্জার আরএনএ পাই। এই মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আমরা যদি দেখি তার স্ট্রাকচারটা কেমন হয়, এমআরএনএর স্ট্রাকচার দেখলে দেখতে পাওয়া যাবে তার একটি 5 প্রাইম আর একটি 3 প্রাইম এন্ড থাকে। 5 প্রাইম এন্ড এবং 3 প্রাইম এন্ড থেকে দেখা যাচ্ছে প্রথম রিজিয়নটাকে বলা হয় ক্যাপ। এই ক্যাপ হচ্ছে কি মিথাইলেটেড গুয়ানিন বেস এক্ষেত্রে থাকে, মিথাইলেটেড গুয়ানিন বেস, অর্থাৎ মিথাইলযুক্ত গুয়ানিন বেস এক্ষেত্রে অবস্থান করে। তারপরে রিজিয়নটাকে বলা হচ্ছে নন কোডিং রিজিয়ন। নন কোডিং রিজিয়ন এক্ষেত্রে 10 থেকে 100 অর্থাৎ 10 to 100 নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখতে পাওয়া যায় নন কোডিং রিজিয়নে। তারপরে রিজিয়নটাকে বলা হয় কোডিং রিজিয়ন। এই কোডিং রিজিয়নে এখানেই নিউক্লিক অ্যাসিড, এখানেই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স এখানে থাকে, অর্থাৎ কী অ্যামাইনো অ্যাসিড বা কী ধরনের প্রোটিন তৈরি হবে তার সিকোয়েন্সটা কোডিং রিজিয়নে অবস্থান করে। এই কোডিং রিজিয়নে দেখতে পাওয়া যায় যেখান থেকে প্রোটিন সিনথেসিস প্রথম স্টার্ট হবে, সেখানে যে ইনিশিয়েশন কোডন থাকে হচ্ছে AUG। এই কোডিং রিজিয়নের পরের রিজিয়নটাকে বলা হচ্ছে নন কোডিং রিজিয়ন। এখানেও এটা নন কোডিং রিজিয়ন 1, এটি নন কোডিং রিজিয়ন 2, এটি 50 to 100 নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে। এইখানে এই পজিশানে এসে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে। এখানে কতগুলি টার্মিনেশন কোডন দেখতে পাওয়া যায়, UAA, UAG অথবা UGA। তারপরের রিজিয়নটাকে বলা হচ্ছে পলি এ টেল। এখানে 200 to 250 নিউক্লিওটাইড সিকোয়েন্স এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা মোটামুটি এই এমআরএনএর স্ট্রাকচারটা আমরা জানলাম। এরপরে যেটি সেটি হচ্ছে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ এটি অনেক স্টেবল আরএনএ এবং এই আরএনএ দেখতে পাওয়া যায় সেলের মধ্যে ম্যাক্সিমাম পরিমাণে থাকে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ এটি দেখতে পাওয়া যায় কি, এই রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে রাইবোজোম গঠন করে, অর্থাৎ আরআরএনএ প্লাস প্রোটিন ফর্মেশন করে রাইবোজোম, অর্থাৎ রাইবোজোমের স্ট্রাকচার এটি গঠন করতে সাহায্য করে কে আরআরএনএ। আরআরএনএ পরের যে অংশটি সেটি হচ্ছে টিআরএনএ বা এটিকে বলা হচ্ছে কি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ।
টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এটির স্ট্রাকচারটা কেমন? এটির স্ট্রাকচারটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেল RH হলি, RH হলি 1965-এ এই ক্লোভার লিফ মডেল প্রপোজ করেছিলেন। এই ক্লোভার লিফ মডেল অনুযায়ী তাহলে আমরা টিআরএনএর স্ট্রাকচারটা দেখতে পাবো এখানে এরও একটি 3' এন্ড আর একটি 5' এন্ড থাকে। 3' এন্ড এই পজিশানে 3টি নাইট্রোজেন বেস, এটি ফিক্সড, এটি অ্যাডিনিন, সাইটোসিন এবং সাইটোসিন। এই পয়েন্টটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর সাইট, অর্থাৎ যখন প্রোটিন সিনথেসিস হবে এর ফাংশনগুলো আমি তোমাদের পরে বলছি। অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস ফার্স্ট স্টার্ট হবে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হবে এই 3' এন্ডে। এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড এখানে গিয়ে অ্যাটাচ হয়। এই আর্মটাকে বলা হয় অ্যাকসেপ্টর আর্ম। এরপরে যে আর্মটি সেটিকে বলা হচ্ছে টি-সাইসি স্টেম এবং টি-সাইসি লুপ। কতগুলো লুপ দেখতে পাওয়া যায়, কতগুলো আর্ম দেখতে পাওয়া যায় টিআরএনএর ক্ষেত্রে। এই টোটাল আর্মটিকে বলা হয় টি-সাইসি আর্ম। এরপরে ভ্যারিয়েবল আর্ম এবং তারপরের আর্ম স্টেমটিকে বলা হয় অ্যান্টিকোডন স্টেম এবং অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপে এখানে 3টি নাইট্রোজেন বেস থাকে। এই 3টি নাইট্রোজেন বেস এমআরএনএতে এই কোডিং রিজিয়ানে যে নাইট্রোজেন বেসগুলো 3টি নাইট্রোজেন বেস একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তার অপোজিট অ্যান্টিকোডন লুপে এখানে নাইট্রোজেন বেসগুলো অবস্থান করে, অর্থাৎ তার কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস এখানে অবস্থান করছে। এবং সেই অনুযায়ী সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে এই অ্যাকসেপ্টর সাইটে অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাটাচ হয়। এরপরে যে আর্মটি স্টেমটি তাকে বলা হচ্ছে ডি স্টেম এবং ডিএইচইউ লুপ। এটিকে টোটালটিকে বলা হয় ডি আর্ম। অর্থাৎ এই হচ্ছে একটি টিআরএনএর স্ট্রাকচার। এমআরএনএর ফাংশন তাহলে কি? এমআরএনএর মেন ফাংশন যেটা সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য অ্যামাইনো অ্যাসিডের সংকেতগুলো নিউক্লিয়াস থেকে ক্যারি করে নিয়ে আসছে সাইটোপ্লাজমে কে? এই এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। রাইবোজোমাল আরএনএ রাইবোজোম গঠন করতে সাহায্য করছে এবং এমআরএনএ রাইবোজোমের সঙ্গে অ্যাটাচ হয়ে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এবং টিআরএনএ সে এখানে কি ধরনের কোড আছে সেইটি বুঝে নিয়ে নির্দিষ্ট টিআরএনএ সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পুল থেকে কালেক্ট করে নিয়েছে, অর্থাৎ এই এমআরএনএর কাছে নিয়ে আসে এবং পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো সিকোয়েন্সিং হয়ে প্রোটিন সিনথেসিস হয়। এক্ষেত্রে তোমরা এই এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএর স্ট্রাকচার সম্বন্ধে তোমরা জানলে। এবার আমরা তোমাদেরকে পড়াবো যেটা সেটা হচ্ছে এনজাইম। এনজাইম কাকে বলে? এনজাইম হচ্ছে যে কিছু জৈব রাসায়নিক বস্তু, যে বস্তুগুলো দেখা যায় যে সাধারণ খুব সেলের মধ্যে থেকে এরা দেখা যায় বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে বা কেমিক্যাল রিয়াকশানগুলোকে হয় তাড়াতাড়ি বা মন্দীভূত করতে সাহায্য, অর্থাৎ তারা দেখা যায় যে ক্যাটালিস্টের কাজ করছে, অর্থাৎ এনজাইমগুলো বিভিন্ন রিয়াকশান হতে সাহায্য করছে। এই এনজাইম দেখা যায় যে এরা কেমিক্যাল নেচার কেমন? এদের কেমিক্যাল নেচার প্রোটিনধর্মী। এনজাইমের যদি আমরা দেখি, প্রোটিনধর্মী এনজাইম ছাড়াও কিছু এনজাইম আছে, যেমন রাইবোজাইম, আরএনএ যখন দেখা যায় যে এনজাইম রূপে ফাংশন করছে তখন তাকে বলা হচ্ছে কি রাইবোজাইম। এটি কিন্তু প্রোটিনধর্মী এনজাইম, প্রোটিনধর্মী নয় এর কেমিক্যাল নেচার। এনজাইম দেখা যায় প্রতিটি সেলের মধ্যে থাকে, সেই সেলের মধ্যে এই এনজাইমগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানগুলোকে হতে সাহায্য করে। তাহলে এনজাইম কত ধরনের হতে পারে? এনজাইমের সে একটি ক্লাসিফিকেশান করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি 1961-এ
যে ক্লাসিফিকেশান করেছেন তাকে, সেই ক্লাসিফিকেশানটা কি, তাকে 6টা ক্যাটাগরিতে এনজাইমকে ডিভাইড করা হয়েছে। একটি অক্সিডো রিডাক্টেজ, একটি ট্রান্সফারেজ, একটি হাইড্রোলেজ, একটি লাইয়েজ, একটি আইসোমারেজ এবং লাইগেজ। অক্সিডো রিডাক্টেজ কাকে বলা হচ্ছে? যারা অক্সিডেশন রিডাকশান, অর্থাৎ এনজাইম আমরা জানি প্রতিটি এনজাইম তারা যার উপরে ফাংশন করে, অর্থাৎ যার সঙ্গে রিয়াকশান করে তাকে বলা হচ্ছে কি সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটে অক্সিডেশন এবং রিয়াকশান এই অক্সিডেশন, জারণ এবং বিজারণ এই কাজটি চাই যে এনজাইমগুলো করে তাদেরকে বলে অক্সিডো রিডাক্টেজ। একটি করে এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন সাইটোক্রোম অক্সিডেজ এক ধরনের অক্সিডো রিডাক্টেজ। এরপরে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ কী হচ্ছে? গ্রুপ ট্রান্সফার করছে। ট্রান্সফার অফ একটা সাবস্ট্রেট থেকে আর একটা সাবস্ট্রেটে গ্রুপ ট্রান্সফারকে বলা হচ্ছে কি যে এনজাইমগুলো করছে তাদেরকে বলে ট্রান্সফারেজ। যেমন হেক্সোকাইনেজ এক ধরনের ট্রান্সফারেজ। এছাড়া হাইড্রোলেজ। হাইড্রোলেজ করে কি? এরা হাইড্রোলাইসিস করে, অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স সাবস্ট্রেট সেই সাবস্ট্রেটের সিম্পল সাবস্ট্রেটে কনভার্ট করে কে এই যে এনজাইমগুলো উইথ দ্য হেল্প অফ হাইড্রোলাইসিস তাদেরকে বলা হচ্ছে কি হাইড্রোলেজ। যেমন সুক্রেজ এক ধরনের হাইড্রোলেজ এনজাইম। লাইয়েজ। লাইয়েজ কী করে? ফর্মেশন অফ ডবল বন্ড, অর্থাৎ সাবস্ট্রেটের মধ্যে কী করছে? ডবল বন্ড ফর্ম করছে। ফর্মেশন অফ ডবল বন্ড বিটুইন টু সাবস্ট্রেট, দুটো সাবস্ট্রেটের মধ্যে যদি ডবল বন্ড ফর্ম করে তখন তাকে বলা হচ্ছে কি লাইয়েজ। এক্ষেত্রে কোনো রকমের হাইড্রোলাইসিস হয় না। যেমন অ্যালডোলেজ। আইসোমারেজ। আইসোমারেজ কী করে? একটা সাবস্ট্রেটকে তার আইসোমারে কনভার্ট করে যে এনজাইমগুলো তাদের বলছে আইসোমারেজ, যেমন ফসফোহেক্সোজ আইসোমারেজ। নেক্সট লাইগেজ। লাইগেজ করবে কি? ফর্মেশন অফ বন্ড, দুটো সাবস্ট্রেটের মধ্যে বা সাবস্ট্রেটের মধ্যে দেখা যাচ্ছে বন্ডিং ফর্মেশন করছে, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে? উইথ দ্য হেল্প অফ এটিপি, এটিপির সাহায্যে দেখা যাচ্ছে যে বন্ডিং ফর্মেশন হচ্ছে। যেমন সাকসিনিক থায়োকাইনেজ, এটি এক ধরনের লাইগেজ এনজাইম। তাহলে আমরা এখান থেকে এনজাইমের 6 ধরনের টাইপ পেলাম, যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি তারা এই ক্লাসিফিকেশনটা করেছেন। এবার আমি তোমাদেরকে পড়াবো প্রপার্টিজ অফ এনজাইম। এনজাইমের প্রপার্টিসগুলো কি? 1 নম্বর স্পেসিফিসিটি, অর্থাৎ দেখা যায় যে কোনো এনজাইম তার একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরই ফাংশন করে, এটিকে বলা হচ্ছে স্পেসিফিসিটি। 2 নম্বর রিভার্সিবিলিটি, অর্থাৎ যে কিছু এনজাইম যারা দেখা যায় রিভার্সিবল রিয়াকশান, যেমন লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে, আবার উল্টো রিয়াকশানটাও হয়। 3 নম্বর অপটিমাম টেম্পারেচার। প্রত্যেকটি এনজাইম দেখা যায় যে নির্দিষ্ট একটা টেম্পারেচারে ফাংশন করে, তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি টেম্পারেচার হলে এনজাইম ফাংশন করে না। অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রি টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে দেখা যায় যে এনজাইম ভালো ফাংশন করে। কিউ10 ভ্যালু। কিউ10 ভ্যালুটা কি? দেখা যায় প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে দেখা যাবে যে এনজাইমের ফাংশন দ্বিগুণ বেড়ে যাবে, এটিকে বলা হচ্ছে কিউ10 ভ্যালু। নির্দিষ্ট পিএইচে এনজাইম ফাংশন করে। বেশিরভাগ সমস্ত এনজাইমগুলোর নির্দিষ্ট পিএইচ আছে, অর্থাৎ অ্যাসিড বেস এই ভারসাম্য অনুযায়ী এই এনজাইমগুলো ফাংশন করে। একে বলা হচ্ছে এই অপটিমাম পিএইচ। বিভিন্ন এনজাইমের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। এনজাইমের যদি আমরা নেচার দেখি তাহলে এর আগেও আমরা পড়েছি যে এনজাইমের নেচার হচ্ছে প্রোটিনধর্মী, ব্যতিক্রম রাইবোজাইম। রাইবোজাইমের ক্ষেত্রে আরএনএ, কিছু কিছু আরএনএ আছে যারা এনজাইম রূপে ফাংশন করে। এবং এনজাইম দেখা যায় কি তার ক্যাটালাইটিক প্রপার্টি আছে, অর্থাৎ তারা দেখতে পাওয়া যায় যে কোনো একটি বিক্রিয়া শুরু করতে পারে এবং সেটি আস্তে বা দ্রুত গতিতে করতে পারে। অ্যাক্টিভেটিং অ্যাকশান অফ এনজাইম, অর্থাৎ এনজাইম দেখা যায় খুব অল্প পরিমাণে এনজাইম সাবস্ট্রেটের উপরে কাজ করে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেটিং অ্যাকশান অফ এনজাইম। নেক্সট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি দেখা যায় যে খুব বেশি হলো তাহলে এনজাইমের ফাংশন কিন্তু কমে যাবে, অর্থাৎ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে এনজাইমের রিয়াকশান রেট ডিপেন্ড করে। সলিউবিলিটি। সলিউবিলিটি দেখা যায় কিছু কিছু এনজাইম কিছু কিছু নয়, এনজাইমরা তারা দেখা যায় ওয়াটার, গ্লিসারিন, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদিতে তারা সলিউবল। যেহেতু
এর আগের নেচার আমি বলেছি তোমাদেরকে প্রোটিন ধর্মী, এবং প্রোটিন হওয়ার জন্য প্রোটিনের যেমন কোলয়েডাল প্রপার্টি আছে, এনজাইমেরও সেই রকম কোলয়েডাল প্রপার্টি দেখতে পাওয়া যায়। এনজাইম সাবস্ট্রেটের উপর ফাংশন করে যে প্রোডাক্ট ফর্মেশন করছে, সেই প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে দেখা যায় এনজাইম তার ফাংশনটা আস্তে আস্তে কমে যাবে। আর প্রেজেন্স অফ ইনহিবিটার অর ইনডিউসার, যদি ইনহিবিটার অথবা ইনডিউসার উপস্থিত থাকে তাহলে দেখতে পাওয়া যাবে এনজাইমের ফাংশন যে বাধাপ্রাপ্ত হবে অথবা তার ফাংশন দ্রুত গতিতে হবে। এগুলোর উপরে দেখতে পাওয়া যায়, এইগুলো এনজাইমের তোমাদেরকে প্রপার্টিস বললাম। এরপরে দেখা যাচ্ছে কি যে এনজাইম তা কী করে ফাংশন করে। এনজাইমের ফাংশন এটার উপরে দুটো থিওরি আছে। একটিকে বলা হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস, আর 2 নম্বর ইনডিউসড হিট হাইপোথিসিস। এই এনজাইমের মেকানিজম অফ এনজাইম অ্যাকশান অর্থাৎ মোড অফ এনজাইম অ্যাকশান, এর দুটো মতবাদ আছে। একটিকে বলে লক অ্যান্ড কি মতবাদ, এটি বলেছিলেন কে? ফিশার। ফিশার এটির মতবাদ দিয়েছিলেন, এবং খোসল্যান্ড তিনি এই ইনডিউসড হিট মতবাদ বলেছিলেন। লক অ্যান্ড কি থিওরিতে বলা হচ্ছে কি একটি তালা এবং একটি চাবি, তার যেমন তালার একটি নির্দিষ্ট চাবি থাকে, অর্থাৎ একটি লকের একটি নির্দিষ্ট কি থাকে, সেরকম একটি সাবস্ট্রেটের একটি এনজাইম তার জন্য নির্দিষ্ট আছে। একটি সাবস্ট্রেট তার সঙ্গে যখন একটি এনজাইম যুক্ত হয়ে তার নির্দিষ্ট এনজাইম যুক্ত হওয়ার জায়গা থাকে, এবং সেখানে যুক্ত হওয়ার পরে দেখা যায় যে রিয়াকশান করার পরে এনজাইম সেপারেট হয়ে যায় এবং সাবস্ট্রেটটি প্রোডাক্টে সেটি অবস্থান করে, অর্থাৎ প্রোডাক্ট প্রডিউস করে। ইনডিউসড হিট মতবাদে বলছে, ইনডিউসড হিট হাইপোথিসিস এখানে বলা হচ্ছে যে কি করে ফাংশন করছে এনজাইম তার নির্দিষ্ট যে অঞ্চলে সাবস্ট্রেট যুক্ত হয় সেই স্থানটি সাবস্ট্রেটের সঙ্গে অনুরূপ একই রকম নাও হতে পারে। যদি না হয় তাহলে সে তার নিজের আকৃতিটা পরিবর্তন করে নিতে পারে। এটি হচ্ছে ইনডিউসড হিট হাইপোথিসিস। এটি খোসল্যান্ড বলেছিলেন 1959-এ, আর এটা 1894-এ ফিশার বলেছিলেন যে লক অ্যান্ড কি হাইপোথিসিস। এরপরে বলা হচ্ছে যে অ্যাক্টিভেটর কাকে বলা হচ্ছে? অ্যাক্টিভেটর বলা হচ্ছে কাকে বলা হয়? কিছু কিছু কেমিক্যাল কম্পোনেন্টস আছে যারা দেখা যায় যে কোনো এনজাইমকে অ্যাক্টিভ করতে হেল্প করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটি দেখা যায় পেপসিনোজেন, এই এনজাইমটিকে পেপসিন এতে কনভার্ট করতে হেল্প করে। এই পেপসিনোজেন একটি ইনঅ্যাক্টিভ এনজাইম, এটিকে অ্যাক্টিভ এনজাইমে কনভার্ট করতে হেল্প করছে HCl। এক্ষেত্রে HClকে বলা হচ্ছে কি অ্যাক্টিভেটর। এবার আমরা এনজাইমের আরেক ধরনের ক্লাসিফিকেশন পড়ব বা এনজাইমের স্ট্রাকচার দেখব। এনজাইমের স্ট্রাকচার দেখলে দেখা যাবে দুই ধরনের এনজাইম হয়, একটি সিম্পল প্রোটিন এনজাইম, একটি কনজুগেটেড প্রোটিন এনজাইম। সিম্পল প্রোটিন এনজাইমের ক্ষেত্রে যেমন পেপসিন একটি সিম্পল প্রোটিন এনজাইম, এক্ষেত্রে প্রোটিন এনজাইম ছাড়া এর সঙ্গে অন্য কোনো কিছু যুক্ত থাকে না। কিন্তু কনজুগেটেড প্রোটিন এনজাইম, যাকে আমরা হলো এনজাইম বলি, তার দুটো পার্ট থাকে। একটিকে বলা হয় অ্যাপো এনজাইম, আরটিকে বলা হচ্ছে কোফ্যাক্টর। এই অ্যাপো এনজাইম এটি প্রোটিন পার্ট, এবং কোফ্যাক্টর এটি কেমন হতে পারে? এটি 3 ধরনের। কোএনজাইম হতে পারে, যদি কোফ্যাক্টর অ্যাপো এনজাইমে থাকে লুজলি বাউন্ড থাকে তখন তাকে বলা হচ্ছে কোএনজাইম, যদি টাইটলি বাউন্ড থাকে তখন তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, যদি ইনঅর্গানিক আয়ন থাকে অ্যাপো এনজাইমের সাথে তখন তাকে বলা হচ্ছে যে কোফ্যাক্টর থাকে তখন তাকে বলা হচ্ছে ইনঅর্গানিক আয়নস। এই 3 ধরনের এই হচ্ছে এনজাইমের মোরালেস একটা স্ট্রাকচার আমি তোমাদের বললাম। এবার এনজাইম আরও 2 ধরনের হয়, একটিকে বলা হচ্ছে
এন্ডো এনজাইম আর একটি এক্সো এনজাইম। এন্ডো এনজাইম এবং এক্সো এনজাইম কাকে বলে? এনজাইম আমরা জানি সেলের মধ্যে সিনথেসিস হয়। যদি সেলের মধ্যে সিনথেসিস হওয়ার পরে সেই এনজাইম সেলের মধ্যেই বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানগুলো করে বা ফাংশন করে, তখন তাকে বলা হচ্ছে এন্ডো এনজাইম। যেমন এক্সাম্পল কার্বনিক অ্যানহাইড্রেজ, আরবিসির মধ্যে এই এনজাইম ফাংশন করে, এন্ডো এনজাইম। এক্সো এনজাইম যদি সেলের বাইরে এসে এনজাইম ফাংশন করে তখন তাকে বলা হয় এক্সো এনজাইম। যেমন আমাদের ডাইজেস্টিভ যে এনজাইমগুলো সেগুলো সব এক্সো এনজাইম। এরকম একটি এনজাইম সেলুলেজ, প্রধানত এই দুই ধরনের এনজাইম। আইসোজাইম, আইসোজাইম বা আইসো এনজাইম কাকে বলা হচ্ছে? আইসো এনজাইম দেখা যায় যে গ্রুপ অফ এনজাইম, তারা দেখা যাচ্ছে যে সেম গ্রুপের, কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের মলিকুলার ওয়েট, তাদের স্ট্রাকচারে কিছু না কিছু ডিফারেন্স আছে, তখন তাদেরকে বলা হচ্ছে আইসো এনজাইম। যেমন ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এর LDH 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ LDH 1 থেকে LDH 5 পর্যন্ত দেখা যায় আইসো এনজাইম রূপে তারা ফাংশন করে। নেক্সট হচ্ছে আমরা জানবো প্রো এনজাইম। প্রো এনজাইম কাকে বলে? প্রো এনজাইম হচ্ছে যে এনজাইম যেখান থেকে সিনথেসিস হচ্ছে বা যেখান থেকে ফর্মেশন হচ্ছে তাকে বলা হচ্ছে প্রো এনজাইম। যেমন পেপসিন, তার প্রো এনজাইম হচ্ছে পেপসিনোজেন। এই রকম অ্যান্টি এনজাইম, অ্যান্টি এনজাইম কি? অ্যান্টি এনজাইম হচ্ছে দেখা যায় আমাদের যদি ইন্টেস্টিনের মধ্যে বিভিন্ন ধরনের প্যারাসাইট, যেমন হেলমিন্থ অর্থাৎ টেপ ওয়ার্ম বা রাউন্ড ওয়ার্ম যদি থাকে, তাহলে আমাদের যে এনজাইমগুলোর ইন্টেস্টিনের সিক্রেশন হচ্ছে সেই এনজাইমগুলোকে ইনঅ্যাক্টিভ করার জন্য তারা কিছু কেমিক্যাল সিক্রেট করে, যাতে আমাদের ডাইজেস্টিভ এনজাইমগুলো তাদের কোনো ক্ষতি না করতে পারে। সেই কেমিক্যাল সাবস্ট্যান্সগুলো তারা যে সিক্রেট করছে তাকে বলা হয় অ্যান্টি এনজাইম, অর্থাৎ এনজাইমের কাজটাকে নষ্ট করে দিবে। নেক্সট আমরা জানবো অ্যালোস্টেরিজম। অ্যালোস্টেরিজম কাকে বলে? আমরা জেনেছি যে একটা এনজাইম এই যদি একটা এনজাইম হয় তার দুটো সাইট আছে, একটিকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, এটিকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, এবং আরেকটিকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। অ্যালোস্টেরিক সাইটে দেখা যেতে পারে সেখানে ইনডিউসার বা ইনহিবিটার সেখানে অ্যাটাচ হয়, আর অ্যাক্টিভ সাইটে এখানে সাবস্ট্রেট এখানে এসে অ্যাটাচ হয়। যদি দেখা যায় যে এই অ্যালোস্টেরিক সাইটে কোনো ইনডিউসার এসে এখানে অ্যাটাচ হলো, তাহলে দেখা যাবে যে সাবস্ট্রেট এখানে এসে অ্যাটাচ হবে এবং রিয়াকশানটা তখন হবে। অর্থাৎ ইনডিউসার করবে কি, সাবস্ট্রেটকে অ্যাড হতে হেল্প করবে, কারণ সাবস্ট্রেটের সঙ্গে অ্যাক্টিভ সাইটের সিমিলারিটি দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি ইনহিবিটার অ্যালোস্টেরিক সাইটে এখানে অ্যাটাচ হয়, তাহলে সাবস্ট্রেটের স্ট্রাকচারের থেকে ডিফারেন্ট হয়ে যাবে অ্যাক্টিভ সাইট, অর্থাৎ অ্যাক্টিভ সাইটে তখন সাবস্ট্রেট এখানে ফিক্স হবে না, অর্থাৎ রিয়াকশানটা হবে না। অর্থাৎ ইনডিউসার আমরা দেখতে পাচ্ছি সে রিয়াকশান করতে হেল্প করছে, অর্থাৎ পজিটিভ অ্যালোস্টেরিজম, এবং ইনহিবিটার যদি বাধা দেয় তখন তাকে বলা হচ্ছে নেগেটিভ অ্যালোস্টেরিজম। তাহলে অ্যালোস্টেরিজম কি? অ্যালোস্টেরিজম হচ্ছে ইজ দ্য প্রপার্টি অফ এনজাইম, যার দ্বারা দেখা যাচ্ছে যে কোনো এনজাইম সে ফাংশন করবে অথবা করবে না। নেক্সট হচ্ছে আমরা এনজাইম ইনহিবিটার। এনজাইম ইনহিবিটার
কিছু কিছু সাবস্ট্যান্স আছে যারা দেখা যায় যে এনজাইমের কাজকে বাধা দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে এনজাইম ইনহিবিটার। এই এনজাইম ইনহিবিটারগুলো কী কী? এদেরকে ইরিভার্সেবল এবং রিভার্সেবল দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। ইরিভার্সিবল অর্থাৎ এরা যদি ইনহিবিট করে তাহলে কখনো এনজাইম তার আগের অবস্থায় ফিরে যেতে পারে না। যেমন পটাশিয়াম সায়ানাইড KCN, পটাশিয়াম সায়ানাইড দেখা যায় টোটাল এনজাইম সিস্টেমটাকে কোলাপস করে দেয়, কিন্তু কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স আছে যারা দেখা যায় এনজাইমের ফাংশনকে ইনহিবিট করলেও তা এনজাইম নিজের অবস্থানে আবার আগে ফিরে যেতে পারে। একে বলা হচ্ছে এনজাইম ইনহিবিটার। তাহলে আজকে আমরা তোমাদেরকে ডিএনএ আরএনএর স্ট্রাকচার অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে পড়লে আমি তোমাদেরকে এটা বললাম, এবং তারপরে যেটা বললাম সেটা হচ্ছে এনজাইম এবং এনজাইমের বিভিন্ন প্রপার্টিজ এবং এনজাইমের বিভিন্ন ক্লাসিফিকেশান, এগুলো সম্বন্ধে তোমরা জানলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাড়িতে ভালো করে এটা পড়বে, প্র্যাকটিস করবে। আজকে আমি এখানেই তোমাদের শেষ করলাম।